অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কম নিয়ে হাসপাতালের সিসিইউতে বেগম জিয়া রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড বিদেশে নিয়ে যাওয়ার চিকিৎসার দাবি মির্জা ফখরুলের। এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের ফাঁদ গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মহামারী কাটিয়ে পরীক্ষা শুরু হওয়ার স্বস্তি। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত 20 টাকা ভাড়া নিল। ঢাকায় মানা হচ্ছে না বাসের সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ। মোবাইল কোর্টের তদারকিতেও থামানো যাচ্ছে না দৌরাত্ম্য। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সিসিইউতে বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে সকালে সিসিইউতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে বিদেশে নিয়ে আবারও সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। জানা গেছে হাসপাতালে ভর্তির পর বেশ কয়েকবার বমি করেছেন বিএনপি নেত্রী। এরপরই তাকে নেওয়া হয় সিসিইউতে। এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই বেগম জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গত 12 অক্টোবর জ্বরসহ নানা সমস্যা নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর 27 দিন চিকিৎসা শেষে গত 7 নভেম্বর বাসায় ফেরেন তিনি। 6 দিন না পেরোতেই তৃতীয়বারের মতো আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি। এদিকে অনলাইনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আবারও বিদেশে চিকিৎসার দাবি তোলেন। হাসপাতালে জীবন মরণ নিয়ে তিনি সংগ্রাম করছেন। আমরা বারবার বলেছি, এবং এটা তার রাইট, অধিকার, এটা কোনো দয়া নয়, তার গণতান্ত্রিক অধিকার। এটা চিকিৎসার জন্য তিনি জামিনযোগ্য, জামিন পেতে পারেন। এর আগে গত 10 এপ্রিল করোনায় আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে খুলনা সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। যারা গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে ভয় পায়, আন্দোলনে ভয় পায়, তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, কথায় কথায় বিদেশিদের দ্বারে ধর্ণা দিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। যে সরকার উন্নয়ন অর্জনে আজকে শুধু দেশে নয় সারা বিশ্ব প্রশংসিত, সে সরকারের অহেতুক সমালোচনা করছেন। করোনার বাধা কাটিয়ে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিভাবকদের মাঝে ছিল উদাসীনতা। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিংবা গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোভিড-19-এর কারণে 2021 সালের এসএসসি পরীক্ষা নিয়েছিল নানা অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 8 মাস পর রোববার শুরু হলো বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা।
দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে সময় ও মানবন্টন নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যদি 3 ঘন্টা সময় পেতাম সেক্ষেত্রে আমরা শেষ করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু 1.5 ঘন্টা, সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি। প্রশ্ন একটু কঠিন হয়েছে, বাট মোটামুটি ভালো ছিল। আসলে অনেক ভয় ছিল, এত দিন পর পরীক্ষা দিব, আর স্কুলেও তো ওরকম কোনো এক্সাম হয়নি। পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। কেন্দ্রের সামনে ভিড় না করতে অভিভাবকদের বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেননি তারা। সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি। আসলে টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না। আবেগের ব্যাপার তো, বাচ্চারা আসছে, সব অভিভাবকরা আসছে, সবাই একটা আনন্দ পাচ্ছে। পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না। আগামী 23 নভেম্বর শেষ হবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পরিবহন মালিক নেতারা ঘোষণা দিলেও রাজধানীতে মানা হচ্ছে না বাসের সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিআরটি এর মোবাইল কোর্ট ও মালিকপক্ষের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না চালক সহকারীদের দৌরাত্ম্য। নৈরাজ্য থেকে মুক্তির দাবি জানিয়েছেন নগরবাসী। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। এটা কি 20 টাকা ভাড়া? তাহলে আপনি তো 20 টাকা নিলেন, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আপনি 20 টাকা যাত্রী আর বাস কন্ট্রাক্টরের এমন তর্কের শেষে হার মানতে হয় যাত্রীদেরই। সিটিং সার্ভিস বলি তো নাই, আমরা 4 থেকে ভাড়া নিতেছি। লোকাল সার্ভিস যদি হয় তাহলে তো ভাড়া কমার কথা, 70 টাকা থেকে কমার কথা না, কমার শালিকালে সেই হিসাবে ভাড়া নেবে। ও তো আগের সিটিং এর হিসাব করেই তো 95 টাকা ভাড়া বাড়াইছে। লোকাল সিটিং সার্ভিসে বাড়াই নিচ্ছে, আগে বাড়ানো তো 65 টাকা, এখন বাড়ানো 90 টাকা। আপনার শ্রীপুর তো নাইতে টাকায় যে টাকারে প্রকাশ করে দেন জনগণের কাছে, যেন আমরা ন্যায্য ভাড়াটা দিতে পারি। কথা ছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়ে বিল, অথচ সেই নির্দেশনা যেন মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক সিটিং এর নামে দিতে হচ্ছে দ্বিগুণ। ভাড়াটা তো বেশি নেয়, এখানে খামার বাড়ি থেকে যদি আসাদ গেট 15 টাকা ভাড়া নেয়, স্টুডেন্ট ভাড়া কাটবে না, তার কথা হলে সরকারকে বলেন, আমাকে বলার দরকার নেই, আমার ভাড়া আমি নিব। এদিকে কলাবাগান এলাকায় বিআরটি এর অভিযানে ছিলেন মালিক পক্ষ। মোবাইল কোড শুনিয়ে যেন সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল। এই জায়গায় স্টিকার উঠাইতেছি, সিটিং সার্ভিস আসিল তো, এখন সিটিং সার্ভিস হয়েছে তাই উঠাইতেছি। তবে কর্তৃপক্ষের সেই গতানুগতিক আশ্বাস শিগগিরই শৃঙ্খলা ফিরবে নগরের গণপরিবহনে। স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, ভাড়া নিশ্চিত করার চেষ্টা করতেছি চার্ট অনুযায়ী। আমাদের মেইন ফোকাস হলো এখন চার্ট অনুযায়ী ভাড়া নিশ্চিত করা। দেন সেকেন্ড হলো সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস থাকতে পারবে না। ভাড়ার চার্টে যেটা দেওয়া আছে তার থেকেও বেশি আদায় করছে। বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একে তো বাড়তি ভাড়া, তার উপরে সিটিং সার্ভিসের এমন বোঝা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর পর নিজ জেলা কিশোরগঞ্জ গিয়ে নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করেন তিনি। সেনানিবাস এলাকায় পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। 275 একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। তীর রক্ষার কার্যক্রম 2022 সালের এপ্রিলে শেষ হবে বলে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পরে রাষ্ট্রপতির বাবা হাজী মোহাম্মদ তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর মিঠামইনে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের সাথে স্মার্ট কার্ড না থাকায় অন্তত 5 শতাধিক প্রার্থীকে প্রাথমিক পর্যায়ে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে জেলা পুলিশ লাইন্সে বাছাই কার্যক্রমের সময় এ ঘটনা ঘটে। এতে বাদ পড়া প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পরীক্ষার শুরুতে বাছাই পর্বে প্রার্থীদের সাথে স্মার্ট কার্ড না থাকার অজুহাতে
অন্তত 5 শতাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়। তবে নিয়োগ পর্বে স্মার্ট কার্ডের বিষয়টি উল্লেখ ছিল না বলে জানান বাদ পড়া পুলিশ কনস্টেবল প্রার্থী ও তার স্বজনেরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দেখছেন প্রবাসের সময়। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়ার উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। এরই মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় ঘোষণা দিয়েছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লাল সবুজের বাংলা, যা নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এই দেশের উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর পেছনের কারিগর তারই সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এশিয়া ওশেনিয়া অঞ্চলের 24টি দেশের সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন সজীব ওয়াজেদ জয়কে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলার আছে। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে জোর দিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে তথ্য প্রযুক্তির খুঁটিনাটি বেশ ভালো করেই আয়ত্ত করেছেন জয়। তিনি জানেন কি করে প্রতিযোগিতার বাজারে নতুন করে জায়গা করে নিতে হয়। তাই তো তার এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষকরা। এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে এই আশা প্রকাশ করছি। এরকম একটি ডিপ্লোম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের আইসিটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের যে অপরচুনিটির জায়গা, সেটা থেকে আমাদের বাংলাদেশ $5 বিলিয়ন ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, এক্সপোর্টিং ভিশন, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌত জগৎ, ডিজিটাল জগৎ আর জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছে, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, আইটি খাত একসময় পোশাক রপ্তানির খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের বিশাল মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, এমন প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। দেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবেও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় পরীক্ষা। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাস্থ দুটি কেন্দ্রে 154 জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। এদিকে সৌদি আরবের পাশাপাশি বাহরাইনেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2021। রোববার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়া হয়। এবারের পরীক্ষায় বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন 59 জন শিক্ষার্থী। জার্মানিতে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠা করোনার নাজুক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহায়তায় এগিয়ে এসেছে দেশটির সরকার। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি আরও 3 কোটি ইউরো স্বাস্থ্য সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানি। বার্লিন থেকে আরও জানাচ্ছে বিটু বড়ুয়া। গত এক সপ্তাহ ধরে করোনা যেন বিধ্বংসী রূপ ধারণ করেছে জার্মানিতে। কয়েকদিনের মধ্যেই সংক্রমিত হয়েছেন কয়েক লাখ মানুষ। এই অবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলির হাসপাতালগুলো।
এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখালো অকৃত্রিম বন্ধু জার্মানি। এবার বিনামূল্যে 8 লাখ টিকা দেওয়ার পাশাপাশি 3 কোটি ইউরোর কোভিড স্বাস্থ্য সরঞ্জাম দেবে দীর্ঘদিনের এই আর্থসামাজিক ও বাণিজ্য বন্ধু। কিছুদিনের মধ্যেই জার্মানির এই উপহার বাংলাদেশে পৌঁছাবে, এমনটাই আশা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। 8 লক্ষ টিকা অ্যাস্ট্রাজেনেকা, এটা কোভ্যাক্স ছাড়াই তারা দিয়েছে। কোভ্যাক্সের মাধ্যমে আমরা যেটা পাবো সেটা ছাড়া, কারণ আমাদেরকে এটাও বলেছে যে কোভ্যাক্সে জার্মানি কিন্তু দ্বিতীয় বৃহত্তম ডোনার। তারা সেভারেল বিলিয়নস অফ ইউরো তারা সেখানে জমা দিয়েছে, দান করেছে। দুদেশের চলমান সম্পর্ক আরও জোরদার করতেই জার্মানির এই উদ্যোগ জানালেন এই অভিজ্ঞ রাষ্ট্রদূত। সম্মান প্রদর্শন করে এই বিষয়টি করেছে। এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতিতে নাগরিকদের আবারও বিনামূল্যে কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও হাঙ্গেরিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে দেশটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হলো 6 দিন ব্যাপী তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে বাছাই পর্বে ক্যারিয়ার সেরা স্কোর করে চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ছেলেদের কম্পাউন্ডে নিয়াজ আহমেদ রাকিব সবচেয়ে ভালো করে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছেন। প্রত্যাশা পূরণ করতে না পারলেও রোমান সানা উঠেছেন মূল পর্বে। বৃষ্টির মাঝেও সূর্য উকি দিচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্মি স্টেডিয়ামে জমে ওঠে তীর ধনুকের খেলা। 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাই রাউন্ডে ক্যারিয়ার সেরা 637 স্কোর করে চূড়ান্ত পর্ব উঠেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী। বাছাই পর্বেই এত ভালো করাটা পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে দিয়াকে। আমি আসলে প্রথমে ভাবিনি, একটু মন খারাপ ছিল, কারণ সেকেন্ড স্কোরিংটাতে খারাপ, মানে এন্ড খারাপ হলেও সমস্যা ছিল না। 637 এটা আমার এখনকার মতো বেস্ট স্কোর। দক্ষিণ কোরিয়া আর ভারতের বিশ্বসেরা আর্চাররা খেলার পরও ছেলেরা লড়াই করেছে চোখে চোখ রেখে। রোমান সানা, রাকিব সবাই চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। দেশের মাটিতে সবশেষ 2017 সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার কোনো পদক জিততে পারেনি স্বাগতিকরা। সে আক্ষেপ খুঁজবে এবার, বিশ্বাস আর্চারদের। তাদের সাথে খেলতে পারাটা আসলে অনেক বড় ব্যাপার। তাদের সাথে খেলতে পেরে আমরা নিজেরা এখানে যে স্কোর করতেছি, তাদের সাথে খেলতেছি, আমাদের কনফিডেন্স লেভেল অনেক আপ হচ্ছে। ফুল টার্গেট ছিল যে একটা ভালো আমরা স্কোর দিব এবং নিজের উপর কনফিডেন্স এরকম ছিল। ইনশাল্লাহ আমরা তা পূরণ করতে পারছি। খেলে যেই অভিজ্ঞতা সামনে পাবো, ইনশাল্লাহ সবার দোয়া কামনা করছি। বাছাই পর্ব শেষে এবার নকআউট পর্বের খেলা। 19 নভেম্বর জানা যাবে কার কার গলায় উঠছে নিশানাবাজির মেডেল। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত না করলেও বিসিবির একাধিক সূত্রে মিলেছে এমন খবর। এদিকে একদিন এগিয়ে টাইগারদের দল ঘোষণা হতে পারে সোমবার। মিরপুরে দ্বিতীয় দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আপৎকালীন জাতীয় লজিস্টিক ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে নাফিস ইকবালকে। ফিল্ডিং কোচ হলেন মিজানুর রহমান বাবুল। নভেম্বর রেন, গোমরা আকাশ, অনুশীলনেও দফায় দফায় বেরসিক বৃষ্টির বাগড়া। তার মাঝেই চলছে পাকিস্তান বধের পরিকল্পনা। তবুও এই ছবিটা দেখে খটকা লাগতেই পারে যে কারো। টাইগার ক্লাসের সবচাইতে নিয়মিত ছাত্র মুশফিক কোথায়? এক কোণে কোচের সঙ্গে আলাপচারিতায় ফ্রেমবন্দি কাপ্তান রিয়াদ। মুশির আপডেট পাওয়া গেল আরও পরে। আয়নাতত্ত্ব আর টি-20তে বাজে পারফরমেন্সের কারণে এমনিতেই সমালোচিত মুশফিক। গুঞ্জন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে নাকি নিজেই প্রত্যাহার করেছেন নাম। তবে বিসিবির একাধিক সূত্র বলছে ভিন্ন কথা। কোচ আর ম্যানেজমেন্টের গুডবুকে নাম না থাকায় বাদ পড়ার ভয়েই নাকি নিজ থেকে সরে দাঁড়িয়েছেন মুশি। সাব্বিরের পদত্যাগে লজিস্টিক ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়া নাফিস ইকবাল যোগ দিয়েছেন দলের সঙ্গে। ছিলেন আপৎকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুলও। যেটা চলে গেছে চলে গেছে। আমাদের এখন এক নতুন পাকিস্তান আসছে, এখানে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আর এখানে আমার কাজটা হলো অ্যাজ এ ফিল্ডিং কোচ আমি কাজ করব। যতটুকু ছেলেদেরকে আমি চিনি
ওদের ম্যাক্সিমামই তো এজ লেভেলের বেসিক জ্ঞানটা দেওয়ারই চেষ্টা করছি যে কেন ক্যাচগুলো মিস হয় আর কি করা উচিত। বড় মঞ্চে ক্যাচ মিসের মাসুল বরাবরই দিয়েছে বাংলাদেশ। নয়া দায়িত্বে শিষ্যদের তাই দিচ্ছেন ভিন্ন টোটকা। চাপ অবশ্যই থাকে, তো চাপটা যে যারা কম নিতে পারে অত তার পারফরমেন্স বা স্কিল তারা শো করতে পারে, ওইগুলা সময় ধরে ধরে আসলে কাজ করতে পারে। ওই কাজ করার সময় আপাতত এখন নেই। পাকিস্তান ট্যুরে যাতে ছেলেরা এই জায়গাটা এনজয় করে ওইটাই মানে বোঝানোর চেষ্টা করছে। দল ঘোষণাও আছে আপডেট। মিরপুরে টাইগারদের প্রস্তুতি ম্যাচের আগে ঘোষণা হতে পারে স্কোয়াড। সেদিনই ক্রিকেটাররা উঠতে পারেন টিম হোটেলে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কম নিয়ে হাসপাতালের সিসিইউতে বেগম জিয়া। রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড। বিদেশে নিয়ে চিকিৎসার দাবি মির্জা ফখরুলের। এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রের ফাঁদ, গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মহামারী কাটিয়ে পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।